জানাচ্ছি যে আমরা একটি প্রেস মিট কল করেছিলাম এবং আপনারা তাতে সাড়া দিয়েছেন। প্রথমবার নয়, আপনারা সহযোগিতা করেন। আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে আমাদের যুবশক্তি স্টল 508 নম্বর। ফলত আমরা যখন আমাদের বুক স্টলে আছি, তাই আমরা আমাদের বুক স্টলের সামনেই এই প্রেস মিটটা কল করেছি। ডিওয়াইএফআই সবার জন্য কাজ ও শিক্ষার দাবিতে লড়াই করে এবং সেই লড়াইয়ের অংশীদারিত্ব হিসাবেও আমরা ইনজাস্টিসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, নাইনসাফির বিরুদ্ধেও এই লড়াইটা আমাদের টানা চলছে। আপনাদেরকে মূলত নির্দিষ্ট কয়েকটি বিষয় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাতে চাই। প্রথম আমরা জানাতে চাইছি যে আমাদের রাজ্য সম্মেলন 21, 22, 23 জুন 2025 সাল আমরা আমাদের রাজ্য সম্মেলন করব। এটা মুর্শিদাবাদে আমাদের এবারে রাজ্য সম্মেলন হচ্ছে। ডিওয়াইএফআইয়ের মেম্বারশিপ বছরের শেষে আমরা ক্লোজ করব। সারা বছর ধরে আমাদের সদস্য পদের কাজ চলে, সেই কাজ আমরা শেষ করেছি। এবারেও আমাদের সদস্য পদ বেড়েছে 51,000-এরও বেশি। আমরা 2021 সাল থেকে 2024 সালের যদি আমরা এই টার্মটা দেখি, তাহলে এই সময়কালে আমাদের 2,30,000-এর কাছাকাছি মেম্বারশিপ হয়েছে। যারা মেম্বার হয়েছেন তারা নিজেদের ইচ্ছেতেই মেম্বার হয়েছে ডিওয়াইএফআই। আমরা জানি এর থেকে আরও অনেক বেশি সাধারণ যুবদের কাছে কাজ ও শিক্ষার দাবিতে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের পক্ষে আমাদের যাবার আরও অনেক স্কোপ আছে। কিন্তু 2011 সালের আগের থেকে গোটা পশ্চিমবঙ্গে যে গণতন্ত্রের অনুপস্থিতি রয়েছে, সেই অনুপস্থিতির কারণে এবং আক্রমণ এখনো পর্যন্ত কাজের জায়গায়, গ্রামাঞ্চলে, একটু ইন্টেরিয়ারে যা রয়েছে, এই দুটোকে অতিক্রম করে, এই দুটোকে প্রতিহত করেই আমাদের কমরেডরা এই প্রতিকূল পরিস্থিতিতেই গোটা সংগঠনের নেতৃত্ব থেকে কর্মী তারা নিচে নেমে সাধারণ যুবদের কাছে যেভাবে পৌঁছাতে পেরেছেন, তাতেই আমাদের এই সদস্য পদ। আমাদের সদস্য পদের কোনো অনলাইন ব্যবস্থা নেই। মানুষের কাছে গিয়ে আমাদের নির্দিষ্ট দাবির ভিত্তিতে, নির্দিষ্ট বয়সের ভিত্তিতেই আমাদের এই সদস্য পদ। অগ্রগতি কম, মন্থর, কিন্তু এই সময়কালে যারাই সদস্য পদ গ্রহণ করছেন বা করতে পারছেন না, কিছুটা আমাদেরও সাংগঠনিক যা দুর্বলতা, যে গণতন্ত্র না থাকা, আক্রমণ বাড়া, প্রতিনিয়ত একটি থ্রেট কালচার এবং টেররের মধ্যে নির্দিষ্ট এলাকায় কাজ করা, সেই জায়গা থেকে এর থেকে অনেক বেশি সাধারণ যুবরা আমাদের লড়াই আন্দোলনে অংশগ্রহণ করেন। ফলত যে সকল কর্মী, সমর্থক, সদস্যবৃন্দরা সারা বছর ধরে এই কাজে সাধারণ মানুষের সাথে 15 থেকে 40 এই বয়সের সাথে থাকেন, তাদের দাবিতে লড়াই করেন, আমরা যারা সদস্য হয়েছেন এবং যারা এই সদস্য নিজেরা হয়েছেন এবং অন্যদেরকে করতে নিজেরা ভূমিকা পালন করেছেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের সবাইকে অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। এর বাইরে আমাদের যে 2-3টে পলিটিক্যাল কথা, যে আরজি করের ইস্যুতে যা কোর্ট রায় দিল, তাতে এই প্রশাসনের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ আরও বেশি পুঞ্জীভূত হলো এবং আমরা এটা স্পষ্ট দেখতে পেলাম যে যখন শাসক স্বৈরাচারী হয়ে যায়, তখন তার নিজের একজন রাজ্য সরকারি কর্মচারীকে রাজ্য সরকারি অফিস বা হসপিটাল সেখানেই মেরে ফেলার পরেও, ধর্ষিতা হয়ে যাবার পরও সে ন্যায় বিচার পায় না। উল্টে তার পরিবার, পরিজন, সন্তানহারা মা বাবা যখন এই বিচারের জন্য আকুল, আরতি এবং মেজাজ দেখান, তখন তাদেরকে অপমান করা হয়, তাদেরকেও থ্রেট করা হয়
আমরা তার প্রতিবাদ জানিয়েছি। আজকেও আপনাদের মাধ্যমে আমরা বলছি, যারা এই কাজ করছেন চরম অরাজনৈতিক। কারণ প্রশাসনিক চেয়ারে বসে কোনো একজন বিচার প্রার্থীকে কেউ এইভাবে তাকে শাসাতে পারে না, ফলত চরম অমানবিক। একজন সন্তানারা মা বাবা যে তার মেয়েকে ডাক্তার করতে চেয়েছিলেন সমাজের স্বার্থে, একটি ব্রেনি স্টুডেন্ট, এমনিতেই পশ্চিমবঙ্গ থেকে ক্রিম ব্রেন প্রতিদিন বাইরে চলে যাচ্ছে, কারণ এখানে কাজের সুযোগ নেই। সেখানে যখন একটি ব্রেন এই পশ্চিমবঙ্গে কাজ করছিল, সেই মেয়েটিকে, সেই ডাক্তারটিকে তার সব থেকে সেফটির জায়গাতেই তার উপরে চরম পাশবিক নির্যাতন করে তাকে খুন করে দেওয়া হলো। আর সেই সন্তানারা মা বাবা যখন তার এই বিচারকে না মেনে নিতে পেরে তারা যখন প্রতিবাদ করছেন, তখন তাদের পক্ষে যা মনোভাব এবং মন্তব্য করা হচ্ছে তা চরম অমানবিক এবং এটি চরম অসভ্যতম মন্তব্য, চরম অসভ্যতম। কারণ যখন সরকার নির্বাচিত হয় তখন তার মূল কাজ হলো দায়িত্বশীল হওয়া, রেসপন্সিবল হওয়া, দায়িত্বের জায়গায় থেকে মানবিক হওয়া, নমনীয় হওয়া। এই গোটা বিষয়টিকে পায়ে জমা করে দিয়ে যেভাবে ওই পরিবারটির প্রতি তারা আচরণ করছেন এবং বিচার চাওয়াটাকে যারা আসলে পুত্র স্বার্থে রাজনীতি করতে এই বিষয়টাকে নেগলেক্ট করতে চাইছেন, এ গোটা পশ্চিমবঙ্গের শুধুমাত্র ডিওয়াইএফআই নয়, এ রাজ্যের সাধারণ মানুষ এর যোগ্য জবাব দেবে। 2, আরজি করের ইস্যুটা শুধুমাত্র একটি ডাক্তার মেয়েকে ধর্ষণ ও খুনের ঘটনা নয়, এটির পিছনে পাহাড় সমান দুর্নীতি আছে। প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, কলকাতার কমিশনারেট, স্বাস্থ্য দপ্তর, তার সচিব, এমনকি তার মন্ত্রী এবং ওখান থেকে শুরু করে ছানাপোনা সবাই মিলে এই যে দুর্নীতির পাহাড় গড়েছে, এই দুর্নীতির পাহাড়ের যে জ্বলন্ত শিক্ষা, সেখানেই ওই মেয়েটিকে মরতে হয়েছে। আমরা মেদিনীপুরেও দেখলাম যে সেই জাল স্যালাইনের কথা। আমাদের কাছে এই ছবি পরিষ্কার যে একটি স্যালাইনের বোতলে ফাঙ্গাস ঘুরছে। আপনাদেরকে নিশ্চয়ই এই ছবি আমাদেরকে দেখাতে হবে না, আছে আপনাদের নিশ্চিতভাবে সবার কাছে আছে, আপনারা চাইলে আমরা দেখাতে পারি। দেখাবো কি না? আছে আপনাদের কাছে, আছে। তাহলে স্যালাইনে ফাঙ্গাস থাকছে, সাধারণ মানুষ। আচ্ছা, এই স্যালাইন কোথায় পাওয়া যাচ্ছে? সরকারি হসপিটালে। সরকারি হসপিটালে যে স্যালাইন ফ্রিতে পাওয়ার কথা এবং ফেয়ার প্রাইস